নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের জিকের যে সেটগুলো আমরা নিয়ে আসছি, আজকে তার 10 নম্বর ক্লাস নিয়ে চলে এলাম। প্রত্যেকটি বিষয় থেকে বাছাই করা সেরা প্রশ্নোত্তর সহযোগে উইথ এক্সপ্লেনেশন সহকারে এই ক্লাসটি করানো হয়। তো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে ক্লাসটি। প্রত্যেকে দেখো এখানে কি কি বিষয় থেকে আমরা ক্লাস মানে সাবজেক্ট থেকে আমরা প্রশ্ন নিয়েছি, সেইভাবে তৈরি করেছি। ভারতের ইতিহাস, ভূগোল, ভারতের অর্থনীতি, রাষ্ট্রনীতি, সাধারণ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, পাশাপাশি তোমাদের যেটা পঞ্চায়েত সিলেবাসে মেনশন রয়েছে গ্রাম উন্নয়ন এবং গ্রামীণ জীবন অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফ। তো সেইখান থেকেও কিন্তু প্রশ্ন তোমরা এই সেটের মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে দেখতে পাবে। তো প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় এই ক্লাসটি করানো হয়। তো অবশ্যই তোমরা ভিজিট করবে এবং ক্লাসটি কিন্তু পার্টিসিপেট করবে। প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, অনেক ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবে। চলো ক্লাসটা শুরু করে এখানে। আর তুমি যদি অ্যান্সারটি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে প্রত্যেকটা প্রশ্নের। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে। 1947 সালের আগে 26শে জানুয়ারিকে কি বলা হতো? তো আমরা বর্তমানে সবাই জানি যে 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। 2024 সালে প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে এবং কোন দেশের রাষ্ট্রপতি ছিল এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সেটা আমি পরে বলছি। তার আগে তোমাদেরকে বলতে হবে যে 26 জানুয়ারি দিনটি 1947 সালের আগে অর্থাৎ ভারত যখন স্বাধীন হয় তখন আমরা কি বলে জানতাম সেটা। তো সঠিক উত্তরটা হবে অপশন বি, স্বাধীনতা দিবস। অর্থাৎ 26 জানুয়ারি আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করতাম, কারণ 1930 সালে 26 জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয় এবং সেটা হয়েছিল 1929 সালের কবে? কংগ্রেসের লাহোর অধিবেশনে, যখন প্রেসিডেন্ট ছিলেন সেখানকার জওহরলাল নেহেরু। তো এই বিষয়টা আমরা ইতিহাসের ক্লাসে পড়েছি, আগের দিনও আমি আলোচনা করেছিলাম। তো সঠিক উত্তর হবে অপশন বি এখানে। তো বর্তমানে একটা প্রশ্ন তোমাদের যেটা করলাম, 26 জানুয়ারি 2024 ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন? সঠিক উত্তরটা হবে ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের রাষ্ট্রপতি। তো এই উত্তরটি তোমাকে জেনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু তোমাকে দেবেই। ওকে, আচ্ছা আর একটা দেখো এখানে, প্রতি বছর 23শে জানুয়ারি আমরা কি পালন করি? 23শে জানুয়ারি আমরা পালন করি পরাক্রম দিবস হিসাবে। কেন পরাক্রম দিবস? কারণ এই দিনটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23 জানুয়ারি এবং দ্যাটস ওয়াই এই দিনটিকে আমরা পরাক্রম দিবস হিসাবে পালন করে আসছি, তাই তো? আর একটা পরীক্ষায় প্রশ্ন হয় প্রজাতন্ত্র দিবস কবে পালন হয়, এটা সকলেই কম বেশি জানো তোমরা, 26 জানুয়ারি। আর তোমাদেরকে যেটা বললাম বেশি পড়ে যে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসাবে এবছর এসেছিলেন, এটা পড়ে। আচ্ছা, শহীদ দিবস পালন করা হয় কবে? 30 জানুয়ারি শহীদ দিবস পালন করা হয়, কারণ 1948 সালে 1948 আফটার ইন্ডিপেন্ডেন্স অফ 1 ইয়ার, স্বাধীনতার 1 বছর পর 1948 সালে গান্ধীজি শহীদ হয়েছিলেন, কারণ গান্ধীজিকে মার্ডার করা হয়েছিল বাই নাথুরাম গডসে। ওকে, তো এই হচ্ছে কমপ্লিট ইনফরমেশন এবং এইভাবেই পুরো ক্লাস চলবে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তো সমস্ত জায়গা থেকে প্রশ্ন কিন্তু কভার করতে পারবে এখান থেকে। প্রত্যেকে বিষয়গুলো নোট ডাউন করবে, তাহলে পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নবজীবন সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? তো সঠিক উত্তর কোনটা হবে? নবজীবন সংবাদপত্রের প্রকাশক ছিলেন বা সম্পাদক ছিলেন, সঠিক উত্তরটা হবে মহাত্মা গান্ধী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাত্মা গান্ধী নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন। এরপরে বিভিন্ন পত্রিকা হয়, যেরকম সাপ্তাহিক বেঙ্গলি, যেটা ইংরেজি পত্রিকা, একটা উইকলি আসতো, সেটার সম্পাদক কে ছিলেন? সেটার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং এটা 1862 থেকে পাবলিশ হতো, তাই তো? নেক্সট দেখো, ভয়েস অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট একটা মানে স্বাধীনতার সময়কার আগে থেকে বলতে পারি আমরা সংবাদপত্র, যেটা হচ্ছে ভয়েস অফ ইন্ডিয়া। এটা পাবলিশ করেন দাদাভাই নওরোজি 1883 সালে, ঠিক আছে? নেক্সট আর একটা দ্য মারাঠা, ইংরেজি সংবাদপত্র কিন্তু দ্য মারাঠা নাম টাইটেলটা। এই সংবাদপত্রটি প্রকাশ করেন বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্ন দেখো। খুব ভালো ক্লাসটা হচ্ছে, আশা করছি প্রত্যেকের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটা ভালো লাগছে কিনা, আর প্রত্যেকে লাইক কিন্তু দিয়ে যেও, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কি বলছে, মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া কার স্মৃতিতে নির্মাণ করা হয়? খুব ভালো প্রশ্ন রয়েছে আজকের ক্লাসটিতে, অবশ্যই ডেফিনেটলি প্রত্যেক দিনই ক্লাসই ভালো থাকে, তো আজকেরটা আরো বেটার রয়েছে। ওকে, তো গেটওয়ে অফ ইন্ডিয়া কার স্মৃতিতে নির্মাণ করা হয়? জর্জ উইটেট নাকি কিং জর্জ পঞ্চম নাকি কুইন ম্যারি নাকি বোথ বি অ্যান্ড সি? তো সঠিক উত্তর যেটা আমরা নেব এখানে অপশন ডি, অর্থাৎ বি এবং সি। তো কিং জর্জ পঞ্চম এবং কুইন ম্যারির স্মৃতির উদ্দেশ্যে যখন 1911 সালে এরা ভিজিট করে ইন্ডিয়াতে, ভারতের রাজধানী ট্রান্সফর্ম হচ্ছে ক্যালকাটা টু ইন্ডিয়া, নতুন নিউ দিল্লি, তো সেইখানে সেই সময় বিষয়টা হচ্ছে এই স্মৃতির উদ্দেশ্যে এটা কিন্তু নির্মাণ করা হয় এবং এটা নির্মাণ করেছেন কে? জর্জ উইটেট, একজন ব্রিটিশ আর্কিটেক্ট। তো এটা এখানে বলা হচ্ছে দেখো, 1911 সালে কিং জর্জ পঞ্চম এবং কুইন ম্যারির ভারতে আগমনের স্মৃতির উদ্দেশ্যে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করা হয়েছিল। আর ব্রিটিশ স্থপতি
জর্জ উইটেট এটি নির্মাণ করেছিলেন, আর্কিটেক্ট জর্জ উইটেট। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে 1907 সালে মাদাম কামা কোথায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? তো সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে 1907 সালে একটা প্রশ্ন আমরা জানতে পারলাম, মাদাম কামা কোথায় ভারতের বাইরে জাতীয় পতাকা উত্তোলন করে, ত্রিঅঙ্গ মানে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। তো সেই পতাকাটা কোথায় উত্তোলন করেছিলেন সেটা তোমাকে বলতে হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, জার্মানিতে এটা কিন্তু উত্তোলন করেছিলেন কে? মাদাম কামা। ওকে, 1907 সালে। পরবর্তী প্রশ্নে যাব, গদাধর চট্টোপাধ্যায় নামে কে পরিচিত ছিলেন? খুব ভালো প্রশ্ন। গদাধর চট্টোপাধ্যায়, দেখো এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে কোনো না কোনো এক্সামে এসেছে। তো এই গদাধর চট্টোপাধ্যায়, এই প্রশ্নটা তোমরা বেসিক্যালি এসএসসির কোনো একটা এক্সামে দেখতে পাবে, ঠিক আছে? তো গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিলেন কে? সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে রামকৃষ্ণ পরমহংস, ঠিক আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত। তো রামকৃষ্ণ পরমহংস গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিল। অপশনে দেখো দেখো এখানে স্বামী বিবেকানন্দ রয়েছেন। তো স্বামী বিবেকানন্দ এখানে রামকৃষ্ণ পরমহংসের যেহেতু শিষ্য ছিলেন, এবং স্বামী বিবেকানন্দের বাল্য নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত, তাই তো? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ পরমহংস ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে, এবং 1897 সালে সেটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন কলকাতার বেলুড়ি, যেটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। আর স্বামী বিবেকানন্দ একটা প্রশ্ন পড়ে এখানে স্বামীজিকে নিয়ে, যেটা হচ্ছে শিকাগো ধর্মসভায় যে স্পিচ দিয়েছিলেন, বক্তব্য রেখেছিলেন ধর্মসভায়, তো সেই সালটা কত ছিল? 1893 সালে আমি শিকাগোতে। ওকে, তিনি এই ধর্মসভায় স্পিচ দিয়েছিলেন 1893। এটা অনেক সময় পরীক্ষায় পড়ে। আর আমরা জানি স্বামী বিবেকানন্দ সম্পর্কে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পড়ে, যেটা হচ্ছে 12ই জানুয়ারি প্রতি বছর আমরা কি পালন করি? 12ই জানুয়ারি প্রতি বছর জাতীয় যুব দিবস আমরা পালন করে থাকি স্বামী বিবেকানন্দের জন্মদিন টিতে। ওকে, তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। চলো পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখি। পরবর্তী প্রশ্ন বলছে 1947 সালে ভারতের সাক্ষরতার হার ছিল কত শতাংশ? আমরা কম্পিটিটিভ এক্সামে এসে প্রত্যেকেই কম বেশি পড়াশোনা করি। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত, বাট 1947 সালে ভারতের সাক্ষরতার হার কত ছিল এটাও কিন্তু পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যায়। সো ইউ মাস্ট হ্যাভ টু নোট ডাউন। তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, 12% সাক্ষরতার হার ছিল 1947 সালে। ওকে, 12%। তাহলে স্যার 2011 সালে কত ছিল যদি বলতে পারেন আমাকে, লিখে নেব তাহলে। অবশ্যই লিখে নাও প্রত্যেকে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। এই পয়েন্টটা এমন কোনো পরীক্ষা নেই যেখানে তোমাকে জিজ্ঞেস করেনি আর জিজ্ঞেস করবে না। ওকে, আচ্ছা এইখান থেকে আর একটা ট্রিকি কোয়েশ্চেন হয় যে পুরুষ সাক্ষরতার হার কত তোমাকে জিজ্ঞেস করতে পারে, তুমি বলবে 82.14%, তাহলে মহিলাটাও জেনে নাও 64.46%। 2011 সালের কমপ্লিট জনগণনার তথ্য আমরা দেখে নিলাম সাক্ষরতার দিক থেকে। আচ্ছা আর একটা এখান থেকে বিষয় তোমাকে জিজ্ঞেস করতে পারে, যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলের একজন পরীক্ষার্থী, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিম বাংলার সাক্ষরতার হার কত? অল ওভার যদি আমরা স্টেটটাই দেখি তাহলে সেখানে হয়ে যাবে 77.08%, অর্থাৎ 77.08% ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাক্ষরতার হার 2011 সালের সেন্সাস অনুযায়ী। ওকে, তাহলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে কবে পালন করা হয় এটাও একটু দেখে নিই, তাহলে আরো একটা তথ্য আমার বেড়ে যাবে। তো সেটা পালন করা হয় প্রতি বছর 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর দিনটি ইন্টারন্যাশনাল লিটারেসি ডে বা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে আমরা পালন করে থাকি। আশা করছি তোমরা প্রত্যেকটা পয়েন্ট তোমাদের এখানে বুঝতে পারলে, এবং এই দিনটি 1967 থেকে পালিত হয়ে আসছে, এটা লিখে নাও প্রত্যেকে। চলো নেক্সট প্রশ্ন। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? ভালো প্রশ্ন। ফরেস্ট সার্ভে রিপোর্ট থেকে যদি আমরা দেখি তো কোন রাজ্যে সব থেকে সর্বাধিক বনভূমি রয়েছে আমরা সেটা বলতে পারবো। 2021 সালে লাস্ট সেন্সাস হয়েছিল, ফরেস্ট সার্ভে 2023ও হয়েছে আই থিঙ্ক। তো সেই বিষয়টা একটু দেখে নাও, এখানে পাল্টেনি ডেটা এখনো। মধ্যপ্রদেশ রাজ্যেই কিন্তু তোমাদের সব থেকে বেশি কি রয়েছে? বনভূমি রয়েছে। ওকে, ফরেস্ট সার্ভে ডেটা যদি দেখো এলাকা ভিত্তিক তাহলে মধ্যপ্রদেশে দেশের সব থেকে বেশি বনভূমি রয়েছে, তারপরে অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, মহারাষ্ট্র, র্যাঙ্কটা পরপর লিখে নাও এক এক করে। আর যদি জিওগ্রাফিক্যাল এরিয়ার দিক থেকে শতাংশ অনুযায়ী দেখি তাহলে সব থেকে শীর্ষ রাজ্য হচ্ছে মিজোরাম, মানে টোটাল যে ল্যান্ড সেই অনুযায়ী সব থেকে বেশি কভার আপ রয়েছে ফরেস্ট মিজোরামে, তারপরে অরুণাচল প্রদেশ, তারপর মেঘালয়, তারপরে মণিপুর। তোমরা মাস্ট তিনটা র্যাঙ্ক, এই তিনটা স্টেট পরপর মনে রাখবে। ওকে, তাহলে সব থেকে বেশি বনভূমি রয়েছে কোথায়? মধ্যপ্রদেশ। যদি এলাকা ভিত্তিক দেখি, যদি ভৌগোলিক এলাকার হিসাবে দেখি তাহলে হয়ে যাবে মিজোরাম। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের কোন শিল্পাঞ্চলকে ভারতের রুড়ো বলা হয়? ভেরি গুড কোয়েশ্চেন। তো এখানে তোমরা একটা জিনিস হয়তো খুঁজছো যে স্যার ভারতের রুড়ো বলা হয় তো দুর্গাপুরকে স্যার, কিন্তু এখানে দুর্গাপুর নেই কেন? তাহলে কি আপনি কোয়েশ্চেন ভুল দিয়েছেন? একদমই কোয়েশ্চেন ভুল নয় এখানে। তো সঠিক উত্তরটা তোমাদের হবে হচ্ছে ছোটনাগপুর শিল্পাঞ্চল। দেখো ছোটনাগপুর শিল্পাঞ্চল যেহেতু
প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে এবং মিনারেলসের ভান্ডার, হার্টল্যান্ড অফ মিনারেল বলতে পারি আমরা। তো যার জন্য তাকে আমরা কি বলছি, ভারতের রুড়ো বলা হয়। ঠিক আছে, তার জন্য আমাকে ভারতের রুড়ো বলতে হচ্ছে এই শিল্পাঞ্চলটাকে। অপশন বি হবে সঠিক উত্তর। দুর্গাপুর থাকলে দুর্গাপুর করবে, যেটা হবে সেটা তোমরা করে দেবে। দেখো ছোটনাগপুর মালভূমি কোথায় অবস্থিত যদি আমরা বলি, ভারতের উত্তর পূর্ব অংশে যদি ইন্ডিয়ার মানচিত্রে লক্ষ্য করি। আর এর মধ্যে রয়েছে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ, মানে এই বেল্টের মধ্যে রয়েছে। আর এই অঞ্চলটি অনেক খনিজ সম্পদে সমৃদ্ধ, তাই এটিকে ভারতের রুড়ো বলা হয়। মালভূমিটি ভারতের খনিজ কেন্দ্র বা মিনারেল হার্টল্যান্ড বলছি আমরা, যেরকমটা তোমাদের বললাম আমি। ওকে, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় সড়কপথ কোনটা? তো সঠিক উত্তরটা হবে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বৃহত্তম জাতীয় সড়কপথ যদি আমরা দেখি, সঠিক উত্তরটা হবে অপশন কত? অপশন এ হবে NH-12। অপশন এ। এটা আগে NH-34 নামে পরিচিত ছিল। ঠিক আছে, NH এর যেহেতু রিনেমড হয়েছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো ডালখোলা, করণদিঘি, রায়গঞ্জ, পান্ডুয়া, ইংরেজবাজার, মোরগ্রাম, বহরমপুর, পলাশী, কৃষ্ণনগর, বারাসাত, কলকাতা। টোটাল ওয়েস্ট বেঙ্গলকে কাভার আপ করে 443 কিলোমিটার, 275 মাইল দৈর্ঘ্য বিশিষ্ট এই সব থেকে দীর্ঘতম, এটা দীর্ঘতম লিখে দাও তোমরা প্রত্যেকে, মানে লংগেস্ট হবে আর কি। ঠিক আছে, লংগেস্ট। ওকে, তো লংগেস্ট যদি দেখি 12 হবে। নেক্সট তোমাদের একটা ভালো ইনফরমেশন দিয়েছি এখানে, দেখো জাতীয় সড়ক 44 ভারতের সব থেকে দীর্ঘতম জাতীয় সড়ক এটা। এর গুরুত্বপূর্ণ কি কি পয়েন্ট হয় দেখে নাও একটু। NH-44 হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, যার দৈর্ঘ্য হচ্ছে 3745 কিলোমিটার। উত্তরে একদম শ্রীনগর থেকে দক্ষিণে একদম কন্যাকুমারিকা পর্যন্ত যার বিস্তৃতি রয়েছে। এই হাইওয়েটি 11টি স্টেটের মধ্য দিয়ে গেছে, প্রায় 30টি গুরুত্বপূর্ণ শহরকে কানেক্ট করেছে। ওকে, আচ্ছা, এটি আগে NH-44 নামেই পরিচিত ছিল, যার বর্তমান নামও তাই রয়েছে। NH-1, NH-1A, NH-2, NH-3, NH-75, NH-26, NH-75 সম্পূর্ণ বা আংশিকভাবে 7টি জাতীয় যে মহাসড়ক সেইগুলোকে একত্রে ইন্টিগ্রেট করে এটা কিন্তু তৈরি করা হয়েছে। ওকে, চলো নেক্সট। ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটেছিল কোন সময়টাতে? 1901 থেকে 1921, 1921 থেকে 1951, 1981 থেকে 2001, নাকি 1951 থেকে 1981? তো ভারতের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ঘটেছিল কোন সময়টায়, এইটা কিন্তু পরীক্ষাতে অনেকবার তোমাদের জিজ্ঞেস করেছে এবং পঞ্চায়েত এক্সামও রিসেন্টলি এসেছিল, মানে পঞ্চায়েত 2018 কোন একটা পেপারে দেখবে, সেখানে কিন্তু বিগত বছরে এসছে। তো সঠিক উত্তরটা তোমাদের হবে হচ্ছে অপশন ডি, 1951 থেকে 1981 এই সালটাই ভারতের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি বা পপুলেশন এক্সপ্লোশন ঘটেছিল। ঠিক আছে, তো সঠিক উত্তরটি তোমাদের হবে অপশন ডি, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রেখে দাও। আচ্ছা, এই সময় জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ছিল কত? 2.2%। এটাও কিন্তু পরীক্ষায় পড়তে পারে, তবে বেশি পরীক্ষায় পড়ে এই পয়েন্টটা, বর্তমানে ভারতে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক গড় হার। কারণ ডাইনামিক তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে 0.92, কোথাও 0.81, এটা কিন্তু দেখতে পেতে পারো। আর 2011 সেন্সাস অনুযায়ী যদি দেখি যে সেই সময় ভারতের কি ছিল, জনসংখ্যা বৃদ্ধির হারটা কত ছিল, রেট অফ ইনক্রিজ যদি আমরা দেখি গ্রোথ প্রতি অ্যানুয়াল হিসাবে, তাহলে 1.64% ছিল জনসংখ্যা বৃদ্ধির হার। তোমাদের এই পয়েন্টটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পশ্চিমে প্রবাহিত বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি? অর্থাৎ যদি আমরা দেখি ওয়েস্ট ফ্লোয়িং রিভার এবং তার মধ্যে সেটা পেনিনসুলার ইন্ডিয়াতে অবশ্যই সব থেকে বৃহত্তম নদী কোনটি? গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, তাপ্তি। তো দেখো এখানে আমরা এলিমিনেট করে করতে পারি, গোদাবরী তো ইস্ট ফ্লোয়িং হয়ে যাবে, কৃষ্ণাও ইস্ট ফ্লোয়িং, আর তাপ্তি আর নর্মদা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং। তাপ্তিটা একটু ছোট আমরা জানি, তো নর্মদাকে আমরা সঠিকভাবে চুজ করতে পারবো। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর এখানে। দেখো এখান থেকে দুটো প্রশ্ন হয়, অপশন থেকে আমি দিচ্ছি গোদাবরী, যেটা হচ্ছে দক্ষিণ গঙ্গা নামে পরিচিত, তো এই পয়েন্টটা ভালোভাবে মাথায় রাখবে, গুলিয়ে যায়। আর একটা পয়েন্ট হয় দক্ষিণ ভারতের গঙ্গা, তো কাবেরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, আর গোদাবরীকে বলা হয় দক্ষিণ গঙ্গা। তাহলে একটা হচ্ছে দক্ষিণ গঙ্গা শুধু, আর একটা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। তাহলে দক্ষিণ গঙ্গা হলে গোদাবরী, কাবেরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। ওকে, আগে গোদাবরী তারপরে কাবেরী আসছে। চলো নেক্সট। হেমাবতী কোন নদীর উপনদী? খুব ভালো প্রশ্ন, জিওগ্রাফি থেকে কোশ্চেন, তোমাদের সঠিক উত্তরটা এখানে হয়ে যাবে হেমাবতী কোন নদীর উপনদী। সঠিক উত্তরটা হবে এখানে অপশন বি, কাবেরী নদীর উপনদী হচ্ছে হেমাবতী। তো যদি আমরা কাবেরী নদী সম্পর্কে দেখি তাহলে ডিটেলসে বুঝতে পারবো। দেখো কাবেরী নদী সম্পর্কে একটু তথ্য নিয়ে নাও তোমরা। এটি কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত। তাহলে কোন কোন স্টেটের উপর দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে কাবেরী নদী? একদম ওয়েস্টার্ন পার্ট থেকে এসে প্রবাহিত হয়েছে তামিলনাড়ু এবং কর্ণাটক রাজ্যের উপর দিয়ে। কর্ণাটক রাজ্যের পশ্চিম ঘাটের যে ব্রহ্মগিরি পাহাড়, সেখানে তাল কাবেরী রয়েছে, সেইখান থেকে এই রিভার কাবেরী উৎপত্তি লাভ করেছে।
এটি গোদাবরী এবং কৃষ্ণার পরে দক্ষিণ ভারতের তৃতীয় বৃহত্তম নদী এবং বঙ্গোপসাগরে এটা কিন্তু ড্রেন হয়েছে, মানে এটা পতিত হয়েছে। এটি দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত। আগের পয়েন্টটাই বা আগের কোশ্চেনটাই তোমাদের দেখালাম, তো এই পয়েন্টটাও তোমাদের কিন্তু পরীক্ষায় পড়ে। তো এর যদি উপনদীগুলো আমরা দেখি সেখানে হয়ে যাবে কি কি, প্রথমেই দেখো রয়েছে হেমাবতী, ইম্পর্টেন্ট উপনদী, হারাঙ্গি, অমরাবতী, সিমসা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উপনদী। তো মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত ট্রিবিউটারিজ গুলো রয়েছে সেগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুতে অবস্থিত? খুবই ভালো কোয়েশ্চেন। এই মুহূর্তে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি আমরা দেখি ইন্ডিয়াতে টোটাল 7টি রয়েছে মেজর পাওয়ার প্ল্যান্ট, মানে রান করছে, ওয়ার্কিং। তো সঠিক উত্তরটা হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত, যেটা সেটা হচ্ছে কালপাক্কাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ভারতের যে টোটাল 7টি আমরা যদি দেখি যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই লিস্ট আমরা একটু দেখে নেবো এখানে। দেখো প্রথম যেটা রয়েছে এখানে কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 1993 সালে এটা প্রতিষ্ঠিত হয়, গুজরাট রাজ্যে অবস্থিত। খুব ভালোভাবে দেখে নাও, একটু লিস্টটা মনে হয়ে যাবে। এটা হচ্ছে 440 ক্ষমতা সম্পন্ন। আর কালপাক্কাম একটু আগে যেটা প্রশ্নে দেখলাম তামিলনাড়ুতে রয়েছে। কোথায় রয়েছে বেসিক্যালি এটাই জিজ্ঞেস করে তোমাদের, আর কত সালে এস্টাবলিশ বা কোনটা পুরনো সব থেকে এটাও জিজ্ঞেস করতে পারে। তো তারাপুর সব থেকে পুরনো 1969 সালে, যেটা মহারাষ্ট্রে রয়েছে এটা। আর তামিলনাড়ুতে আরেকটা রয়েছে, কি রয়েছে, কুদানকালাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2013 সালে এস্টাবলিশড হয়, 2000 ওয়াট সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন, সব থেকে শক্তিশালী এটাই, এই কুদানকালাম পারমাণবিক। তাহলে এই পয়েন্টটা তোমাদের ইম্পর্টেন্ট। সব থেকে ক্ষমতা সম্পন্ন যদি দেখি আমরা 2000 ক্ষমতা সম্পন্ন কুদানকালাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। আর মহারাষ্ট্রে যেটা রয়েছে তারাপুর, সেটা সব থেকে পুরনো, তাই তো এইটা। আর নারোরা রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাটে কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 1993 সালে। তো প্রত্যেকটা লিস্ট জানার দরকার নেই, যেগুলো মার্ক করলাম সেগুলো ভালো করে দেখে নাও, বাট 7টা তো রয়েছে তোমরা দেখে নিতেই পারো। ওকে, কাইগা হচ্ছে কর্ণাটক, ক দিয়ে কাইগা, ক দিয়ে কর্ণাটক, এটাও মনে রেখো কোন কোন রাজ্যে অবস্থিত। রাজস্থানটা এমনি মনে রয়ে যাবে কারণ রাজস্থানে অবস্থিত, তাই তো। উত্তরপ্রদেশের নারোরা হয়ে যাবে। ওকে, চলো আমরা দেখে নিলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী প্রশ্নে যাব, চাঁদ থেকে পৃথিবীর আকাশের রং কেমন লাগে? খুব ভালো কোয়েশ্চেন। চাঁদে কোনোদিন গিয়ে যাবে, দিয়ে দেখতে পাবে। এনিওয়ে, তো জোকস অ্যাপার্ট, চাঁদ থেকে পৃথিবীর আকাশের রংটা কেমন দেখাবে? সেটা বেসিক্যালি কালো দেখাবে। অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চাঁদ থেকে পৃথিবীর আকাশের রং কালো দেখাবে। চলো নেক্সট প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্যটি কিসের জন্য বিখ্যাত? পাখিদের জন্য, ভারতীয় হাতির জন্য, নাকি একশৃঙ্গ গন্ডার, নাকি বাঘেদের জন্য? তো সঠিক উত্তরটা হয়ে যাবে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত। তো তোমাকে প্রশ্ন করতে পারে জলদাপাড়া অভয়ারণ্যটি কোন জেলায় রয়েছে? তো সঠিক উত্তরটা হবে আলিপুর সাব ডিভিশনের জলপাইগুড়ি জেলায়, বলতে পারে জলপাইগুড়ি জেলায়। ওকে, জলপাইগুড়ি জেলায় এটা কিন্তু রয়েছে। নেক্সট, ব্ল্যাকফুট রোগ কোন দূষণের জন্য হয়? এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন, সায়েন্স থেকে কোশ্চেন। সঠিক উত্তরটা কোনটা হবে? 4টে অপশনের মধ্যে ব্ল্যাকফুট রোগ। তো এই প্রশ্নটা আমরা দেখবে অনেকদিন ধরে আলোচনা করছি কম বেশি, তোমরা অলরেডি এক্সপ্লেনেশনের সাহায্যে যদি পড়ো, তোমরা নোট ডাউন করো, তাহলে কিন্তু বলতে পারবে। তো ব্ল্যাকফুট ডিজিজ যেটা হয় সেটা হচ্ছে জলের সাথে যদি আর্সেনিক কন্টামিনেট হয়ে যায়, মিশে যায়, তাহলে কিন্তু ব্ল্যাকফুট ডিজিজ বা ব্ল্যাকফুট রোগটি হয়ে থাকে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়, যে পয়েন্টগুলো হয় সেগুলো আমি দিয়েছি। দেখো, মিনামাটা রোগটি কেন হয়? পারদ দূষণের জন্য, অর্থাৎ মার্কারি দূষণের জন্য। ইটাই রোগটি কেন হয়? পরীক্ষায় পড়ে। ক্যাডমিয়াম ঘটিত দূষণের জন্য। ব্লু বেবি সিনড্রোম কেন হয়? এটা অনেক সময় পড়ে। তো নাইট্রেট যদি মিশে যায় তাহলে হয়, নাইট্রেট দূষণের জন্য। এই 4টে তোমরা পয়েন্ট মনে রাখবে, ব্ল্যাকফুট, আর্সেনিক, মিনামাটা পারদ, ইটাই ক্যাডমিয়াম, আর ব্লু বেবি সিনড্রোম নাইট্রেটের জন্য। ওকে, 4টে পয়েন্ট। চলো নেক্সট প্রশ্ন, কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের Na2CO3, তাই তো। Na2CO3, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত। দেখো, সোডিয়াম কার্বনেট বলা হয় Na2CO3 কে, যেটার অন্য নাম আমরা কাপড় কাচা সোডা বলছি, ওয়াশিং সোডা। ওকে, পরবর্তী প্রশ্ন পলিটি থেকে। দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? খুব ভালো কোশ্চেন। সঠিক উত্তরটা হয়ে যাবে 6 বছর। রাজ্যসভার যে সমস্ত সদস্য নির্বাচিত হন তারা হচ্ছে 6 বছরের জন্য। এবং রাজ্যসভার থেকে আসেন কে? উপরাষ্ট্রপতি, ভারতের ভাইস প্রেসিডেন্ট, তাই তো। ভাইস প্রেসিডেন্ট আসি থাকেন। এই মুহূর্তে ভারতের উপরাষ্ট্রপতি কে রয়েছেন? জগদীপ ধনখড়। তো 6 বছরের জন্য সদস্যদের কার্যকাল হয়। জগদীপ ধনখড় হচ্ছে এই মুহূর্তে ভারতের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন। এবং প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্য কিন্তু এলিমিনেট করা হয়, মানে সেখান থেকে সরানো হয় এবং নতুন করে আবার সদস্য নির্বাচন করা হয়। তো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। আর রাজ্যসভার চেয়ারম্যান বললে ভারতের উপরাষ্ট্রপতি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি করবেন কারা?
রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সংক্রান্ত যদি কোনো বিরোধ দেখা যায় তাহলে সেটা নিষ্পত্তি করার দায়িত্ব আছে সুপ্রিম কোর্টের উপরে। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তরটা হবে অপশন এ সারনাথে। অপশন এ সারনাথে। নেক্সট প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু? তো তোমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে রাইবোজোম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অপশন এসছে দেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়, তাই তো, পাওয়ার হাউস অফ দ্য সেল। চলো পরবর্তী প্রশ্ন, বিসমাথ হলো একটি কি? তো বিসমাথ একটা ধাতু কল্প। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্যান এর সম্পূর্ণ নাম কি? তো প্যান কার্ড যেটা হয় সেই প্যানের সম্পূর্ণ নাম হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, তাই তো, পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, তাই তো, ঠিক, একদমই ভুল, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। অপশন সি হবে সঠিক উত্তর। প্যান কার্ড আমরা সকলে ইউজ করি, 10 সংখ্যার একটা কোড থাকে, আলফা নিউমেরিক কোড, তো এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান নামে পরিচিত। 1 জুলাই 1975 সালে আয়কর বিভাগ এটি কিন্তু চালু করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সংস্থা ক্ষুদ্র ঋণ সংক্রান্ত সহায়তা প্রদান করে? তোমাদের রুরাল ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন। সঠিক উত্তরটা হয়ে যাবে সেলফ হেল্প গ্রুপ ক্ষুদ্র ঋণ সংক্রান্ত সহায়তা প্রদান করে থাকে। অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোনটি ফসলের ন্যূনতম সমর্থন মূল্য অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস নির্ধারণের পেছনে প্রধান কারণ? মানে এমএসপির মূল কারণটা কি? তো এমএসপি মানে কৃষি সংক্রান্ত বিষয় আমরা জানি, তাহলে কৃষকদের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু এটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এটা আজ নয়, অনেকদিন আগে থেকে লাগু রয়েছে। 1966-67 সালে এমএসপি ভারতে চালু হয়। এমএসপির ন্যূনতম সমর্থন মূল্য বা মিনিমাম সাপোর্ট প্রাইস, যার ফুল ফর্ম, এটি 1966-67 সালে চালু হয়, তবে সেটা শুধুমাত্র হুইটের জন্য হয়েছিল, অর্থাৎ গমের জন্য। যখন 1960 সালে গ্রিন রেভলিউশন হলো, তারপরে কৃষি যে সমস্ত ফসল রয়েছে তার গুরুত্ব বোঝার জন্য বিশেষ করে গমের উপরে কিন্তু এমএসপি চালু হলো। পরবর্তী ক্ষেত্রে আরো অন্যান্য প্রয়োজনীয় খাদ্যশস্য অন্তর্ভুক্ত করা হয়েছে এমএসপির আওতায়। বর্তমানে যদি দেখি আমরা, সরকার 22টি বাধ্যতামূলক এরকম ফসল ইনক্লুড করেছে এমএসপির আন্ডারে। ওকে, তো বাধ্যতামূলক ফসল যেটা 14টা হচ্ছে খারিফ মরশুমের, আর 6টি রবি শস্য এবং অন্যান্য 2টি বাণিজ্যিক ফসল রয়েছে। তার লিস্টগুলো এখানে অতটা ইম্পর্টেন্ট নয়, বাট 22টি রয়েছে, এটা কিন্তু জেনে নাও। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গ্রাম গাড়ি যোজনা চালু করেছে? তো স্কিম একটা ভালো কোশ্চেন এবং সেটা হচ্ছে গ্রাম রিলেটেড। মুখ্যমন্ত্রী গ্রাম গাড়ি যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে ভারতের বর্তমান কৃষিমন্ত্রী কে রয়েছেন? তো রিসেন্টলি আমরা দেখলাম নিউ ক্যাবিনেট মিনিস্ট্রি চালু হয়েছে এবং 18তম লোকসভার যে অধিবেশন সেটাও কিন্তু চলছে। সঠিক উত্তরটা হবে শিবরাজ সিং চৌহান বর্তমানে ভারতের কৃষিমন্ত্রী। ওকে, শিবরাজ সিং চৌহান। অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী রয়েছেন। নীতিন গাডকারি কে রয়েছেন? তোমরা আমাকে কমেন্ট করে প্রত্যেকে জানাও, তোমাদের জন্য এটা আমি কিন্তু আজকের হোমওয়ার্ক প্রোভাইড করলাম যে নীতিন গাডকারি ভারতের কেন্দ্রীয় কোন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 24 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হবে, সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রান্সের প্যারিসে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো যেহেতু তোমাদের আপকামিং ইভেন্ট রয়েছে এটা, তাই ইম্পর্টেন্ট হয়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। তো হোস্ট সিটি হচ্ছে প্যারিস, ফ্রান্স। আর মোটো কি রয়েছে এবারে? প্যারিস অলিম্পিক, যেটা সামার অলিম্পিক, গেমস ওয়াইড ওপেন। ওকে, 329টি ইভেন্ট হবে, 32টা স্পোর্টস বা খেলার। ওপেনিং হচ্ছে 26 জুলাই, মানে আরম্ভ হবে খেলাটি 26 জুলাই থেকে অলিম্পিক 2024-এ এবং শেষ হবে 11ই আগস্ট 2024। ওকে, আর যে ওপেনিং ভেন্যু স্টেডিয়াম রয়েছে সেটা হচ্ছে জ্যারাডিনস ডু ট্রোকাডিওরো দ্য সেইন। ওপেনিং সেরেমনি রয়েছে এখানে। আর যদি আমরা ক্লোজিং সেরেমনি দেখি, স্টেড ডে ফ্রান্স এই জায়গা। তো প্রত্যেকটি তোমরা ভেন্যুগুলো একটু দেখে নাও প্রত্যেকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কে সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব নিলেন? সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব নিলেন কে? মনোজ পান্ডে, উপেন্দ্র দ্বিবেদী, মনোজ শর্মা নাকি দীনেশ কুমার ত্রিপাঠী? সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে অপশন বি, উপেন্দ্র দ্বিবেদী। রিসেন্টলি আমরা দেখলাম সেনাবাহিনী অর্থাৎ ভারতীয় যে আর্মি তার চিফ হিসাবে দায়িত্ব নিয়েছেন।
আর মনোজ পান্ডে তো ছিলেন, মনোজ পান্ডে রিটায়ার করলেন, তার পরিবর্তেই উপেন্দ্র দ্বিবেদী এলেন, তাই তো। তো এখানে দেখে নাও, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী রবিবার দিন সেনাবাহিনীর 30তম প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন। ভারতীয় নৌবাহিনীর প্রধান হচ্ছেন কে? এই যে লাস্টের অপশনটা রয়েছে, দীনেশ কুমার ত্রিপাঠী। ওকে, দীনেশ কুমার ত্রিপাঠী। সেনাবাহিনীর প্রধান পদ থেকে অবসর নিয়েছেন মনোজ পান্ডে। নেক্সট কোয়েশ্চেন, 53তম জিএসটি কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? খুব ভালো কোয়েশ্চেন, তো এটা হয়েছে নতুন দিল্লিতে। উত্তরটি হবে অপশন বি। আর একটা প্রশ্ন দেখো এখান থেকে হতে পারে, জুন মাসে 2024 সালে জিএসটি সংগ্রহের পরিমাণ কত? 1.74 লক্ষ কোটি টাকা। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বাছাই করা পঞ্চায়েত পরীক্ষার জন্য যে কোনো পোস্ট হতে পারে, বাছাই করা সেরার সেরা জিকে প্রস্তুতি তোমাদের এখান থেকে হয়ে যাবে। ওকে, আশা করছি ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে। তো ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর পরের দিনের ক্লাসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।